আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব, এইবার মুসলিম শক্তিধর দেশ ইরান সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে। এরপর জানিয়ে দেব, গাজায় নতুন ধাপে গণহত্যা শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৮ মামলায় জামিন। এরপর জানাবো, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইহুদিবাদী ঘাঁটি ধ্বংস করার জন্য ৫৭৪ ড্রোন ও ৪০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে পরমাণু শক্তিধর দেশ রাশিয়া। একের পর এক গুড়িয়ে দিচ্ছে ইহুদিবাদীদের ঘাঁটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউনিট নাসির ও গাদির নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কাদের মাঝারি পাল্লার অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠতলের লক্ষ্যবস্তুগুলোকে সফলভাবে ধ্বংস করেছে। ইরানি সেনানৌবাহিনীর ইকতেদার ১৪০৪-২০২৫ বা টেকসই কর্তৃত্ব ১৪০৪ নামের ক্ষেপণাস্ত্র মহড়ার মূল পর্যায়ে অব্যাহত রাখতে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল ও নৌবাহিনীর জাহাজের ডেক থেকে নিক্ষেপ করা হয় এবং সেগুলো সফলভাবে ভারত মহাসাগরের উত্তরাংশ ও ওমান সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বৃহস্পতিবার ২১ আগস্ট এই নৌমহড়া অনুষ্ঠিত হয়, খবর বার্তা সংস্থা মেহেরের। এ ধাপের মহড়ায় নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান একসঙ্গে নাসির, গাদির ও কাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সমুদ্রের নির্ধারিত পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করে। কাদের নৌক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মাঝারি পাল্লার স্টেলথ অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক ক্ষমতা এবং নির্ভুল লক্ষ্যভেদী ক্ষমতা। এটি জাহাজ ও উপকূলীয় লক্ষ্যবস্তু মোকাবিলায় ব্যবহৃত হয়। আর গাদির নৌক্রুজ ক্ষেপণাস্ত্রটি একটি দীর্ঘপাল্লার রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক ক্ষমতা এবং নির্ভুলতা। এটিও শত্রুপক্ষের জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়। অন্যদিকে নাসির নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি একটি স্বল্পপাল্লার রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক ক্ষমতা, লক্ষ্যভেদী নির্ভুলতা। এটিও জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়। ইরানি নৌবাহিনী বৃহস্পতিবার তাদের কর্তৃত্ব ১৪০৪ ক্ষেপণাস্ত্র মহড়ার কার্যকরী ধাপ শুরু করেছে, যা ভারত মহাসাগরের উত্তরাংশ ও ওমান সাগরে ২ দিনব্যাপী চলবে। এই মহড়ায় অংশ নিচ্ছে নৌবাহিনীর পৃষ্ঠ ও পানির নিচের জাহাজ, আকাশ ইউনিট, উপকূল থেকে সমুদ্র ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট। গাজায় নতুন ধাপে গণহত্যা শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গিডিয়েন চ্যারিয়টস এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। বুধবার ২০ আগস্ট ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানান, ইসরায়েলি বাহিনী গাজা সিটির উপকণ্ঠে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিয়েছে। ডেফরিন বলেন, সেনাবাহিনী ৯৯তম ডিভিশন দক্ষিণ পূর্ব গাজার আল জাইতুন এলাকায় অভিযান চালিয়ে একটি হামাস সুড়ঙ্গ উন্মোচন করেছে। পাশাপাশি সেনারা উত্তরাঞ্চলের জাবালিয়ায় অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেখানে আগে থেকেই ভারী বোমাবর্ষণ চলছে। তিনি আরও জানান, সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ৬০,০০০ রিজার্ভ সেনা রাখা হয়েছে এবং কয়েকটি ব্যাটালিয়নের মেয়াদ বাড়ানো হয়েছে। একই সঙ্গে গাজা সিটির উত্তরাঞ্চলে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এর আগে আল সাবরা ও আল জাইতুন এলাকায় এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেনাপক্ষ দাবি করছে, অভিযানের মধ্যেও সীমিত আকারে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্ভাব্য যুদ্ধবিরতি প্রসঙ্গে মুখপাত্র বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের হাতে। আমরা অভিযানের লক্ষ্য পূরণে প্রস্তুত এবং নির্দেশ পেলেই হামাসকে আরও বড় ক্ষতি করতে পারব। অন্যদিকে হামাস এই নতুন ধাপকে গণহত্যার অংশ বলে আখ্যা দিয়েছে। গাজা সিটিতে প্রায় ১ মিলিয়ন বাসিন্দা উদ্ভুস্তদের ওপর এই হামলা চালিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি মধ্যস্থতার প্রচেষ্টা নস্যাৎ করছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল অতীতের মতো এবারও ব্যর্থ হবে। তারা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায় যাতে ইসরায়েলের উপর চাপ বাড়ানো হয়। হামাসের দাবি, এই হামলার উদ্দেশ্য হল গাজায় জীবনের অবশিষ্টাংশ ধ্বংস করা। সংগঠনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মানবিক বিপর্যয়ের পূর্ণ দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করে। এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে জানায়, নতুন করে উদ্ভুস্ত বাড়ানো এবং হামলার তীব্রতা এরই মধ্যেই ভয়াবহ পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করতে পারে। বর্তমানে গাজার ৮০%-এরও বেশি এলাকায় সরিয়ে নেওয়া নির্দেশের আওতায় রয়েছে। ৮ মামলায় ইমরান খানের জামিন। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৮টি মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট এসসি শুনানি শেষে এ রায় দেন। মামলাগুলো পাকিস্তানের ৯ মেয়ের মামলা নামে পরিচিত। ২০২৩ সালের ওই দিন ইমরান খানের সমর্থকরা দেশব্যাপী ব্যাপক সহিংস বিক্ষোভ করেন। তার মুক্তির দাবিতে ওই দিন সামরিক স্থাপনায় হামলার ঘটনাও ঘটে। শেষমেশ সংঘর্ষ রক্তপাতে গড়ায়। সেনাবাহিনীর কড়া অবস্থানে আন্দোলন স্থগিত করতে বাধ্য হয় পিটিআই। জিও টিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তানের
খানের প্রধান বিচারপতি সিজেপি বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি হাসান আজহার রিজভী এবং বিচারপতি মোহাম্মদ শফির সমন্বয়ে গঠিত ৩ সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্ট কর্তৃক জামিন প্রত্যাখ্যানের বিরুদ্ধে পিটিআই প্রতিষ্ঠাতার আবেদনের শুনানি করে এই রায় ঘোষণা করেন। জুন মাসে লাহোর হাইকোর্ট ৯ মে দাঙ্গার সাথে সম্পর্কিত পৃথক মামলায় কারাবন্দী প্রধানমন্ত্রীর জামিন আবেদন খারিজ করে দেন, যার মধ্যে লাহোরের জিন্না হাউসে হামলা অন্তর্ভুক্ত ছিল। সুপ্রিম কোর্টের কাছে ইমরান খানের আবেদনে বলা হয়েছে তিনি সেই সময় ন্যাব হেফাজতে ছিলেন, তার পক্ষে সেই দাঙ্গায় অংশ নেওয়া সম্ভব ছিল না। পাশাপাশি প্রসিকিউশনের বিবৃতিতে বিরোধিতা থাকার কারণে মামলাটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। আজ শুনানির সময় প্রধান বিচারপতি আফ্রিদি সন্দেহভাজনের বিরুদ্ধে প্রমাণ সম্পর্কে প্রসিকিউটর জুলফিকার নাকভিকে জিজ্ঞাসা করেন, যার জবাবে বলা হয় ৩ জন সাক্ষী ইমরান খানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। ফটোগ্রামেটিক এবং ভয়েস ম্যাচিং পরীক্ষার প্রতিবেদনও যাচাই করা হচ্ছে, কিন্তু আদালত তাতে সন্তুষ্ট হতে পারেননি, যার ফলশ্রুতিতে জামিনের আদেশ আসে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর। দ্বিতীয়বারের মতো ২৪ ঘণ্টার ব্যবধানে সিরিয়ায় নতুন সামরিক বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ২০ আগস্ট মার্কিন সেনারা ইরাক থেকে প্রবেশ করে হাসাকা প্রদেশের দক্ষিণে অবস্থিত আল-সাদ্দাদি ঘাঁটিতে এই বহর মোতায়েন করে। শাফাক নিউজের সংবাদদাতা জানায়, সর্বশেষ কনভয়টিতে প্রায় ৮০টি ট্রাক ছিল। এতে লজিস্টিক সরঞ্জাম, জ্বালানি, সাজোয়া যান, সৈন্য ও গোলাবারুদ বহন করা হয়েছে। এর আগে মঙ্গলবার আরও একটি কনভয়ে প্রবেশ করেছিল, যেখানে ৫০টির বেশি ট্রাক ও সাজোয়া যান ছিল। সেই বহরটি হাসাকা প্রদেশের খরাব আলজির ও কাসরাক ঘাটির দিকে গিয়েছিল। এদিকে মঙ্গলবারই মার্কিন নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশনের হেলিকপ্টার বাহিনী উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে আতমে এলাকায় অভিযান চালায়। সেখানে এক ইরাকি নাগরিককে হত্যা করা হয়, তাকে স্থানীয় সূত্রে চিহ্নিত করা হয়। সালাহ নুমান ওরফে আলী নামে ওই ব্যক্তি ছিলেন আইএসের জ্যেষ্ঠ নেতা। ইউক্রেনে ৫৭৪ ড্রোন ও ৪০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। ইউক্রেনে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ২১ আগস্ট রাতভর চালানো এসব হামলায় কমপক্ষে ১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির জন্য চলমান কূটনৈতিক চাপের মধ্যে মস্কো কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে তার সবচেয়ে বড় হামলা চালাল। ইউক্রেনের বিমান বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে রাতভর ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ান বাহিনী। আরও জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো বেশিরভাগ আক্রমণই ভূপাতিত করেছে। তবে বেশ কয়েকটি আক্রমণ ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং ভবনগুলোর ক্ষতি হয়েছে। গভর্নর ম্যাক্সিম কোজিটেস্কি জানিয়েছেন পোল্যান্ডের সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত হন। এ সময় ৩ জন আহত হন এবং ২৬টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার সীমান্তের কাছে মুকাচেভ হতে রাশিয়ার হামলায় ১৫ জন আহত হয়েছেন। এদিকে রয়টার সংবাদ সংস্থা জানায় যে এই হামলায় শহরে অবস্থিত একটি মার্কিন ইলেকট্রনিক্স প্রস্তুতকারকের গুদামও ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে যে সেই ভবনটি থেকে প্রচণ্ড ধোঁয়া বেরুচ্ছে। আঞ্চলিক গভর্নর মাইরোস্লাভ বিলেটেস্কি বলেছেন যে প্ল্যান্টটি ভোক্তা ইলেকট্রনিক্স উৎপাদন করত। এক্সে একটি পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন প্ল্যান্টটি সম্পূর্ণ বেসামরিক স্থাপনা, যার প্রতিরক্ষা বা মার্কিন সামরিক বাহিনীর সাথে কোনো সম্পর্ক নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলার নিন্দা জানিয়েছেন। জেলেন্সকি বলেন যুদ্ধের অবসান ঘটাতে মস্কো অর্থপূর্ণ আলোচনা চালিয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখায়নি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার উপর আরও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন, যার মধ্যে কঠোর নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপ অন্তর্ভুক্ত রয়েছে।